এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা রথযাত্রার দিনকার ভিডিও। তো সেদিন দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তা বেরিয়ে পড়ার পর ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রাস্তায় জল জমে রয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম কীভাবে রথ দেখতে যাব, কিন্তু দেখো রথ দেখতে যাওয়ার আগেই ঠিক বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো প্রতিবারের মতো তুলনামূলক কম বসেছে, কিন্তু বসেছে এই ঝুড়ি কুলো এইসবের দোকানগুলো। দেখতে খুব ভালো লাগে, এগুলো দেখলেই মনে হয় যে রথ চলে আসেনি। তো আমরা এই 3 জন মিলেই সোনা বাবাকে নিয়ে 4 জন মিলেই রথ দেখতে যাচ্ছিলাম। আর অনেকটাই লেটে বেরিয়েছিলাম, কারণ তোমাদের দাদা ভাই কাজে গেছিলো, এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরিয়েছে। তো আমরা রেডি হয়েই বসেছিলাম যে ও আসলেই বেরোবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। হিন্দু পুরাণ ও সংস্কৃতিতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ওড়িশার পুরীধামে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ ও বলরাম দ্বারকায় থাকাকালীন কুরুক্ষেত্রের সূর্যগ্রহণ উপলক্ষে ব্রজবাসী ও গোপিনীদের সাথে তাদের পুনর্মিলন হয়েছিল। সেই স্মৃতি এবং শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফিরে যাওয়ার আকুলতাকে স্মরণ করে এই রথযাত্রার সূচনা ঘটে। পুরীর মূল মন্দির থেকে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে তিনি তিনটি সুসজ্জিত রথে চড়ে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে যান, যাকে মাসির বাড়ি বলা হয়। সেখানে 7 দিন থাকার পর আবার নিজ মন্দিরে ফিরে আসেন, যা উল্টো রথ নামে পরিচিত। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এই রথে 16টি চাকা থাকে, মেনলি লাল ও হলুদ রঙের হয়, উচ্চতা প্রায় 45 ফুটের কাছাকাছি। রথের ওপর থাকে ত্রৈলোক্যমোহিনী দেবী এবং গরুর ধ্বজা থাকে। আর এই জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়। বলরাম দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর যার 14টি চাকা থাকে, 44 ফুট প্রায় উচ্চতা বিশিষ্ট, লাল ও সবুজ রঙের হয়ে থাকে। রথের ওপর পতাকায় তালের ছবি থাকে। আর এই এই রথটির দড়ির নাম হচ্ছে বাসুকীনাগ। আর সবশেষে দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদোলন, যার 12টি চাকা থাকে, প্রায় 43 ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে, লাল, কালো বা নীল এইসব কালারের হয়ে থাকে। আর এই সুভদ্রা দেবীর রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। কথা বলতে বলতে দেখো মন্দিরের কাছেও চলে এসেছি, কিন্তু মন্দিরের সামনে এতটাই ভিড় ছিল আমি মন্দিরে আর প্রবেশ করিনি। আমরা সাইড দিয়ে একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, একদম যেই মেন রাস্তায় যেখানে রথের রথটা ক্রস করবে। তো সেখানটা একটু ফাঁকা থাকে, ওখানেই প্রত্যেক বছর যাই, এবছরও ওখানেই চলে যাচ্ছিলাম। যেয়ে দেখি পাপার বন্ধু আগের থেকেই তো ওখানে ওয়েট করছে পাপার জন্য, তারপরে একটু হ্যান্ডশেক করে নিল। আর আমরা এখানে ওয়েট করছিলাম কখন রথ আসবে আর আমরা রথের দড়ি ধরে টান দেবো। এত ভিড় দেখে বলার উপায় আছে যে একটু আগে পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টি একটু থামতেই দেখো মানুষের ভিড় তো উছলে পড়ছে। আর এইদিকে তো পাপা কোথায় বেলুন দেখতে পেয়েছিল জানি না, পাপা চলে গেছিলো ওর পাপার সাথে বেলুন কিনতে, আর ওর জন্য একটা ওর বন্ধুর জন্য একটা বেলুন নিয়ে এসছে আর নিজের হাতে করেই দিয়ে দিচ্ছিল বেলুনটা। ও ওর পছন্দ মতো নিয়ে তারপরে ও আরেকটা দিয়ে দিয়েছিল বন্ধুটাকে। তো ওর দুজনেই খুব আনন্দ হয়ে গেছে, দুজন দেখে বুঝতে যে খুব আনন্দ পেয়েছে। আর এখানে তো কি শোভাযাত্রা শুরু হয়ে গেছে।
এখানে দেখতেই পাচ্ছ দাদা বলরামের রথ আমাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে। আমরা অনেক কষ্ট করে রথের দড়ি ছুঁয়েছিলাম, মানে একটু টান দিয়েছিলাম আর কি। খুব ভিড় ছিল, বাচ্চা নিয়ে খুব একটা সহজ ছিল না ব্যাপারটা। শোভাযাত্রার এক এক আকর্ষণ আমাদের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে, আমরা দু চোখ ভরে দেখছিলাম। আর তার মধ্যেখানে পাপার বন্ধু দুজনে মিলে একটু একটু দুষ্টুমি খেলা এসবও হচ্ছিল। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় গায়ে গায়ে। এখনও পর্যন্ত সুভদ্রা দেবীর রথ ঢোকেনি, এরপর হয়তো ঢুকবে। চলো দেখা যাক কখন ঢোকে। যেহেতু সুভদ্রা দেবীর রথের দড়ি সমস্ত মেয়েরা মিলে টানে, তার জন্য আগের থেকেই সিভিক ভলেন্টিয়াররা, পুলিশগুলো সব মানে সরিয়ে দিচ্ছিল, ফাঁকা করছিল যাতে না কারোর আঘাত লাগে। যেহেতু সবাই মানে রথের দড়ি ছোবে বলে রাস্তার ওপর পুরো হামলে রয়েছে, মানে কারো আঘাত লাগতে পারে তার জন্য। ওই যে দূরে দেখা যাচ্ছে সুভদ্রা দেবীর দর্পদোলন।
এই তো আমাদের রথ দেখাও হয়ে গেল। এরপর বাড়ির দিকে রওনা দিলাম। তো যাওয়ার পথে রথের ফেমাস পাঁপড় ভাজা না খেলে হয়, আর জিলিপিও রয়েছে। তো পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা মন্দিরের সামনে একটু ফটো তুলে নিলাম। খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে একটু আইসক্রিম খেয়েছিলাম, আর পাপাকে তো আইসক্রিম দিই না সেরকম, তো পাপা ওর পাপার আইসক্রিমটাই নিয়ে দেখো ও খাচ্ছে কম, ওর বাবাকে সব খাইয়ে দিচ্ছিল। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ও একটু নিয়ে মুখে কীরকম রিয়েকশান দিচ্ছে। ওর খুব একটা ঠান্ডা জিনিসটা পছন্দ নয়, আর খুব গরম জিনিস পছন্দ নয়। কেমন খেতে শোনো, কেমন খেতে? তো বাড়ি ফিরছিলাম, তখনই দেখলাম যে ইস্কনের রথ আসছে। তো একটু দাঁড়িয়ে গেলাম যে রথটা দেখে তারপরেই না হয় যাব। আর সেটা এত প্রচুর ভক্ত নাচতে নাচতে যাচ্ছে, তো কত দূরে রথ, আসতে অনেকক্ষণ টাইম লেগেছিলো। পাপা তো অধৈর্য হয়ে যাচ্ছিলো, গরম যেহেতু ছিল প্রচুরই, মানে এতটাই ভিড় ছিল যে গরম প্রচুর লাগছিল, তার জন্য বলছিলাম। তারপরে দেখলাম যে এক জায়গায় গরম গরম জিলিপি ভাজছে, সেখানে নিতে নিতেও সেটাও অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সোনা বাবাও তো বাচ্চা মানুষ, ও আর কতটা সহ্য করতে পারবে বলো। তো ফাইনালি আমরা দেখেই বাড়ি গেছি। আর এই যে এখানে গরম গরম জিলিপি ভাজছিল, সেটাও তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। তোমাদের কার কার গরম গরম জিলিপি দেখলেই জিভে জল আসে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে গরম গরম জিলিপি, কিন্তু সেই খাস্তা জিলিপি হলে বেশি ভালো, যেগুলো একটু রস কম থাকে সেরকম। তো আজ এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।